আমি পদ্মজা। পর্ব 4 লিখেছেন ইলমা বেহরোজ। সাথে আসছি আমি পুষি। প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নস্বরে পদ্মজাকে ডাকলেন, পদ্ম। জি আম্মা। আমি হানিফকে খুন করিনি। কারা করেছে তাও জানি না। কথাটি শুনে পদ্মজা অবাক হন। তার মা মিথ্যা বলে না। তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করল, তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা? হেমলতা জবাব না দিয়ে খাওয়া ছেড়ে উঠে গেলেন। পদ্মজা ভাবনার সুতা কাটল কারো পায়ের আওয়াজ শুনে। ঘাড় ঘুরিয়ে মুর্শিদকে দেখতে পেল। মুর্শিদ পদ্মজাকে খাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুঁচকে ফেললেন। এই সেরি যা এন থেইকা। জন্মদাতার এমন দূর ব্যবহার পদ্মজার কান্না পায়। নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তার আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর চলে যায় সে। কয়েক মাস পর পদ্মজার ম্যাট্রিক পরীক্ষা। নিয়মিত স্কুলে যেতে হয়। 3 বোন বই নিয়ে সড়কে ওঠে। পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা। পূর্ণা একনাগাড়ে বকবক করে যাচ্ছে। স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জুড়ে জুড়ে হাসছেও। মেয়েটার হাসির রোগ আছে বোধহয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলছে, আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে, চুপ কর। তবু পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে। পদ্ম, এই পদ্ম, খাড়া। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য। একই সঙ্গে পড়ে 2 জন। কাছে এসে হাঁপাতে লাগলো লাবণ্য। শান্ত হওয়ার পর 4 জনে মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। বাংলা পড়া শিখে এসেছিস, বলল পদ্মজা। তার প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল, আরে সেরি, বাড়িত শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করল। সে আনন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবু তারা আঞ্চলিক ভাষায় কথা বলে, পরিবারের 2-3 জন সদস্য ছাড়া। আর পদ্মজা 14 গোষ্ঠী মূর্খ, 2-3 জন ছাড়া। তবু এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারেই না। সত্যি আমি পারি না। ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন। উনিও এই ভাষাতেই কথা বলেন। তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই। পূর্ণা তো পারে, আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না। আচ্ছা বাদ দে। শোন, কাইল আমার বাড়িত নায়ক নায়িকারা আইব। পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল, কে আসবে? কোন নায়ক? শুটিং করতে, ছবির শুটিং। পদ্মজা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না। পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে গিয়ে সাদা কালো টিভিতে ছায়াছবি দেখে। তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া। পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল, কোন নায়ক নায়িকা? বলো না লাবণ্য আপা। দাঁড়া, মনে করি। পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুজে মনে করার চেষ্টা করল। তারপর মনে হতেই বলল, লিখন শাহ আর চিত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা। হ। স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করল। মূল বক্তব্যে ছিল সুদর্শন অভিনেতা লিখন শাহ। দিনটিকে বড় অলক্ষণে মনে হচ্ছে পদ্মজার। সকালে উঠে দেখে লাল মুরগিটা একটা বাচ্চা নেই। নিশ্চয়ই শিয়ালের কারবার। রাতে মুরগির খোপের দরজা লাগানো হয়নি। আর এখন চোখে পড়ল দেয়াল ঘড়িটা কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামণি দিয়েছিলেন। গ্রামে খুব কম লোকেরই হাত ঘড়ি পড়ে। দেয়াল ঘড়ি হাতে গোনা 2-3 জনের বাড়িতে আছে। পদ্মজা সূর্যের দিকে চেয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল। পূর্ণা প্রেমা দুপুরের খাবার খেয়েই ঘুমিয়ে পড়ছে।
আর আম্মা পদ্মজার পাশের ঘরে উকি দিয়ে দেখে হেমলতা মনোযোগ সহকারে সেলাই মেশিনে কাপড় সেলাই করছে। আটপাড়ায় একমাত্র তিনিই সেলাইয়ের কাজ করেন। প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাইয়ের করা জামা আছে। লুকিয়ে দেখছিস কেন? ঘরে আয়, হঠাৎ বললেন হেমলতা। পদ্মজা লজ্জা পেয়ে বলল, না আম্মা, কাজ আছে। হেমলতা জগ বাড়িয়ে দিয়ে বললেন, পানি ভরে নিয়ে আয়। জগ হাতে নিয়ে পদ্মজা বলল, ছটকা কোন মুরগিটার দেব? হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে, তাই ছটকা দিবেন বলে মন স্থির করেছেন। দুঃস্বপ্ন দেখলেই তিনি ভীষণ অস্থির হয়ে পড়েন। গরিব দুঃখীদের ছটকার পরেই স্বস্তি পান, তার পূর্ণাঙ্গ বিশ্বাস। গরিব মিসকিনদের দান করলে তাদের দোয়ায় বিপদ কেটে যায়। সাদা মোড়কটা মুন্না এসেছে? না, প্রতিদিন বিকালবেলা পানি নিতে আসি, একটু পরেই আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপাড় থেকে পানি নিয়ে আসে। আসরের আজানের সঙ্গে সঙ্গে মোড়ল বাড়ির কল থেকে পানি নিতে আসে মুন্না। গ্রামের সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা যে কয়টা পরিবার সচ্ছলতা বিদ্যমান, শুধু তাদের বাড়িতেই টিউবওয়েল আছে। পুরো আটপাড়াতে টিউবওয়েলে মাত্র 5টা। পদ্মজাদের টিউবওয়েলে থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে, তার মধ্যে একজন মুন্না। বয়স বেশি না, মাত্র 10। মাহারা ছেলেটি পুঙ্গা বাবার সদরে বসে ভিক্ষা করে। মুন্নাকে দেখে রাখার বা যত্ন করার কেউ নেই। এখানে ওখানে ঘুরে বেড়ায়। কারো মায়া হলে একবেলা নিয়ে দুমুঠো খেতে দেয়। পদ্মজা মোড়ক নিয়ে কলপাড়ে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটে যেতেই খাটে দেখতে পেল ছেলেটিকে। ডাকলো, এই মুন্না। মুন্না ফিরে তাকালো। পদ্মজার হাতে সাদা মোড়ক দেখে খুশিতে জল করে ওঠে তার চোখ মুখ। পদ্মজা না বললেও সে বুঝে গেল আজ ছটকা পাবে। দাঁত কেলিয়ে হেসে দ্রুত পায়ে এগিয়ে এলো মুন্না। হাসছিস কেন? এই নে মোড়ক, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না খুশিতে গদগদ হয়ে মুরগিটিকে 2 হাতে জড়িয়ে ধরল। কি সুন্দর মুন্নার হাসি! তার খুশিতে পদ্মজাও খুশি হলো। বলল, খুব খুশি হ, আমাদের জন্য দোয়া করবি। করবাম আপা। আচার খাবি? হ, খাইবাম। কোনো খাবারে ছেলেটার না নেই, সে সব খায়। পদ্মজা আবার হাসল। খাওয়ার কথা শুনলেই পেটুক মুন্নার চোখ চকচক করে ওঠে। আচার নিয়ে আসে পদ্মজা। মুন্নার সঙ্গে খাটের সিঁড়িতে বসে আরাম করে দুজন আচার খায়। মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আপা তুমি খুব ভালা। তাই? হ, বড় হইয়া আমি তোমারে বিয়া করবাম। পদ্মজা বিষম খেলো। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ শুনল নাকি। বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ। শব্দটি শুনলেই লজ্জা লাল হয়ে যায়, সে অন্তরে কাঁপে। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞেস করে, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আর বলবি না এইসব, যা বাড়িতে যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভিতরে চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখে হেমলতা রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না, হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয়। প্রতিদিন ঘরে একটা, আবার রান্নাঘরে আরেকটা হারিকেন জ্বালানোর অনেক খরচের ব্যাপার। তাই বিকালে রাতের রান্না সেরে ফেলেন তিনি। পদ্মজা হাঁস নিয়ে জিজ্ঞাসা করল, আম্মা আমি রাঁধি? লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজা চোখ ঘুরিয়ে খুঁজতে লাগলো কি কাজ করা যায়, কিন্তু এমন কিছু পেল না সেটা করা যায়। কোনো সাহায্যের প্রয়োজনই তো নেই। হেমলতা বললেন, লাউ নিয়ে আয়। লাহারি ঘরে নেই, ছিঁড়ে নিয়ে আয়। পদ্মজা এমনভাবে ছুটে যায় যেন মায়ের আদেশ নয়, চাঁদ পেয়েছে। লাউ, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙ্গাসহ নানা ধরনের সবজির মেলা বাড়ির চারপাশে। পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়।
বর্ষাকাল হওয়াতে জোঁকের উপদ্রব বেড়েছে। অবশ্য জোঁকের ভয় তার নেই। পদ্মজার গমনপথের দিকে ঝিম মেরে কতক্ষণ চেয়ে রইল হেমলতা। মেয়েটাকে দেখলে মাঝে মধ্যে মন বিষণ্ণতায় ভরে ওঠে। বুকের ভেতর কিসের যেন অস্থিরতা অনুভব হয়। যুক্তিহীন কিছু চিন্তা ঘুরে বেড়ায় মস্তিষ্ক জুড়ে। পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত। পদ্মজার ছিমছাম গড়নের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা। পদ্মজার ওষ্ঠদ্বয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো সখীর তিল দেখলে যেন পদ্মজার এক জীবনের কান্না কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না। কেন কৃষ্ণকলির ঘরে ভ্রমণ মোহিত রূপসী জন্ম হলো? জন্ম মৃত্যু বিয়ে এই তিনের উপর কারো হাত থাকে না। যদি থাকতো হেমলতা মুর্শিদকে বিয়ে করতেন না, কিংবা পদ্মজার মতো রূপসী জন্মও দিতেন না। ভুলেও আল্লাহর কাছে রূপসী মেয়ে চাইতেন না। হেমলতার বুক চিরে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আজ শুক্রবার, স্কুল নেই। ফজরের নামাজ আদায় করে 3 বোন পড়তে বসছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমাতে চায়। হেমলতা মারের ভয়ে পড়ে। সে ঝিমুচ্ছে আর পড়ছে। তা দেখে পদ্মজা আর পূর্ণা ঠোঁট চিপে হাসছে। হেমলতা বিরক্ত হন। প্রেমার তোর পড়া হচ্ছেই না, সেই সঙ্গে পদ্মজা আর পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন, প্রেমা, ঘুমাচ্ছিস কেন? ঠিক হয়ে পড়। আচমকিত ধমকে চমকে উঠল প্রেমা। তাড়াতাড়ি পড়া শুরু করল চোখ খুলে। হেমলতা কিছুক্ষণ প্রেমাকে পর্যবেক্ষণ করে স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাক হন। পর মুহূর্তেই খুশি হয়ে ছুটে যায় ঘরে। পূর্ণা মুখ ভার করে ফেলল। তারও তো পড়তে ইচ্ছে করছে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেয় না। হয়তো ছোটবেলা ছাড় দিতেন, মনে নেই। সে আবার সবকিছু খুব তাড়াতাড়ি ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পড়ে মনে থাকে। পদ্মজার অবশ্য সবকিছুই স্বাভাবিক, শুধু রূপ বাদে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাতে ঝাঁকি জ্বালা আর বড়শি নিয়ে মুর্শিদ বাড়িতে ঢুকলেন। কাঁধে পাটের ব্যাগ ঝোলানো। ভোরে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। বাড়ি ফিরলে পূর্ণা ও প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক। অর্থ সংকটের জন্য হেমলতা খুব কম মাছ কেনেন। মুর্শিদ যতদিন বাড়িতে থাকেন ততদিন মাছের অভাব হয় না। মুর্শিদ কিছু বলার আগেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে। তিনি কাঁধের ব্যাগ উল্টে ধরলেন গামলার উপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি লেগে যায়। হেমলতা মনে মনে ভারী খুশি হন। পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। আড়াল থেকে পদ্মজা দেখছে, তার ঠোঁটেও হাসি। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। মুর্শিদ বাড়ি থেকে বের হতেই লতা আনতে বাড়ি পেছনে ছুটে যাবে পদ্মজা। প্রেমার মাথায় হাত বুলিয়ে হেমলতাকে উদ্দেশ্য করে মুর্শিদ বললেন, শোনো লতা, আমার আম্মারে পাবদা ভুনা কইরা দিবা, সবজি টবজি দিয়া রানবা না। আব্বা, আপনি বাড়িতে থাকবেন, তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি, বলল পূর্ণা। মুর্শিদ আর চোখে আর লুকিয়ে থাকা পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকিয়ে পূর্ণাকে জবাব দিলেন, কোনো রকম অশান্তি না হইলেই তো থাকবামি। গামছা নিয়ে কলপারে চলে যান তিনি। জন্মদাতার ইঙ্গিত বুঝতে পেরে পদ্মজা মুখটা ছোট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার আগে মুর্শিদ পদ্মজাকে কটু কথা শোনান। তখন হেমলতা রেগে গিয়ে জবাব দিয়ে তর্কাতর্কি করে তিনি বাড়ি ছাড়েন। মুর্শিদ নাকি বাড়ি ফিরলা কোন দিন? মুর্শিদ গোসল সেরে সকালের মিষ্টি রোদে পোহাচ্ছিলেন। ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হেসে বললেন, আরে মিয়া চাচা, আহেন আহেন, পূর্ণারে চেয়ার আইনা দে।
রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলো আরাম করে। প্রেমাকে উঠানে খেলতে দেখে খরখসে গলায় ফরমাইশ দিল, এই মাইয়া যা পানি লইয়া আই। অনেকক্ষণ দইরা দমটা আটকাইয়া আছে। প্রেমা রান্নাঘর থেকে পানি এনে দেয়। রশিদ পানি খেয়ে মুর্শিদকে বলল, খবর তো ভালাই। তো বাবা সেরিডারে কি বিয়া দিবা না? 2 বছর যাক পড়তাছে যখন, ম্যাট্রিকটা পাশ করুক। কি কন? মেজোডারে না বড়ডারে? তোমার বউ তো মরিচের লাহান, কোনো বায়ু রাজি হয় না। তুমি বোঝাও, পাত্র খাঁটি হীরা, বাপদাদার জমিদারি আছে। মুর্শিদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই ওরা। তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না, হেমলতা তা করতে দেবে না। এসব তো আর বাইরে মানুষের সামনে বলা যায় না। মুর্শিদ রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পড়ুক। মায়ের যখন চাই সেরি পড়ুক, তাইলে পড়ুক। রশিদ নিরাশা হয়ে তাকিয়ে রইল। ভেবেছিল মুর্শিদ হয়তো রাজি হবে। রশিদ এতদিন মেয়ের শ্বশুর বাড়িতে ছিল, এরপর বড় অসুখে পড়ে, তাই মুর্শিদের বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেনি। আজ একটু আরামবোধ হতে ছুটে এসেছে অনেক আশা নিয়ে, কিন্তু মুর্শিদের জবাববন্দিতে সে আশাহত হলো। কট মরে গলায় বলল, যুবতী ঘরে রাহান ভালা না, যখন বংশে কালি পড়ব তখন বুঝবা। হুনো মুর্শিদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশিদিন ভাল্লা থাহে না। পাপ কাম এদের চারপাশে ঘুরঘুর করে, বেলা থাকতেই জামাই ধরাইয়া দেওয়া লাগে। বুঝছ, তোমার বউরে বোঝাও। পাত্রের অনেক প্রশংসা করল রশিদ। জমি জমা বাড়িঘর সবকিছুই বাড়াবাড়ি রকমের বর্ণনা দিল। রশিদ ঘটক যেতেই মুর্শিদ হেমলতার পাশে গিয়ে বসল। হেমলতা বিয়ের কথা তোলেন ইনিয়ে বিনিয়ে। হেমলতা সাপ নাচর করে জানিয়ে দিলেন, কিছুতেই এখন মেয়ের বিয়ে দিবেন না। আর মুর্শিদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতেও মানা করে দেন। শেষ কথাটা বেশ কঠিন করেই বললেন, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে এসো। মুর্শিদের তিরিক্ষি মেজাজ, রান্নাঘর ছেড়ে বেরিয়ে যান তিনি। রগে রগে তার ডাক টকবক করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, সেরি যখন রূপ দিয়া নুটি হইব, তখন আমার ঠাউর পাইবা না। এই সেরি মজা বুঝাইব। কথাটি শুনে পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বের হয়ে আসেন মুর্শিদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে, হেমলতার হাতে ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায়। মুর্শিদ যতক্ষণ বাড়িতে থাকে তারাও ততক্ষণ খুব ভালো লাগে। পূর্ণা প্রেমা কত খুশি হয়, বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতা রাগ এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন। তার সহ্য হয় না মুর্শিদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মুর্শিদ। ভালোটা কখনো বোঝে না, মানুষের কথাই নাচে। সারাক্ষণ একটা বাক্যই যেন জপ করে, লোকে কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাথার উপর বৃষ্টি নিয়ে মুর্শিদ বাড়ি ফেরেন। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বললেন, 1 মাসের লাইগা ঘরটা ছাইরা লাহারি করে উইঠা পড়ো। হেমলতা কিছু বললেন না। তার প্রশ্নবোধক চাহনি দেখে মুর্শিদ বললেন, শুটিং করার লাইগা মাতব্বর বাড়ির যারা আইছে হেরান নাকি শুটিংয়ের জন্য আমার বাড়ি পছন্দ হইছে। বিরাট অঙ্কের টাকা দিব কইছে। আমিও কথা দিয়ে আইছি। হেমলতা রেগে যেতে গিয়েও পারলেন না। সত্যি টাকা খুব দরকার। পদ্মজার সামনে ম্যাট্রিক পরীক্ষা, কত খরচ। কলেজে পড়তে ঢাকা পাঠাতে হবে। পদ্মজা যখন ছোট ছিল তখনও একবার এই বাড়িতে শুটিং হয়েছিল। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, টাকার কথা আমার সঙ্গে আলোচনা করতে বলো, নয়তো জায়গা হবে না। এই পর্যন্ত ছিল পদ্মজা পর্ব 4।
দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।